নমস্কার, আমি প্রবীর। আজ আমি আবারও চলে এসেছি এই কেশবচন্দ্র নাগের নবগণিত প্রশ্নমালা 4 ষষ্ঠ শ্রেণীর এই ক্লাসে, অর্থাৎ এই ত্রিনেত্র চ্যানেলের ক্লাসে আমরা তুলে ধরব আজ মূলত মৌলিক ও কৃত্রিম সংখ্যা বিষয়ক যে বিভাজ্যতার অঙ্কগুলি রয়েছে, সেই অঙ্কগুলির দাগ নাম্বার 1 থেকে 5 অর্থাৎ মূল 5টি প্রশ্নের সমাধান আমরা এই পর্বে তুলে ধরব পাতা 31 থেকে। তার আগে আমরা এই পর্বে আলোচনা করব মৌলিক সংখ্যা, কৃত্রিম সংখ্যা, বিভাজ্য সংখ্যাগুলি সম্পর্কিত বিভিন্ন যে বিষয় রয়েছে সেগুলি তোমাদের খুঁটিনাটি বিষয় আলোচনা করে দেবো। আর তার সাথে সাথে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে 1 থেকে 5-এর দাগের, সেই সমস্ত প্রশ্নের সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরব। এটি আমাদের প্রথম পর্ব, প্রশ্নমালা 4। তো কেশবচন্দ্র নাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর আমরা এটি আমাদের 10ম পর্ব। আমরা গত বছর তুলে ধরেছিলাম কেশবচন্দ্র নাগের নবগণিত 5ম শ্রেণীর প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্নের সমাধান। ঠিক একই রকমভাবে নতুন বছরের শুরুতেই আমরা আগাম বেশ কয়েকটি ভিডিও তৈরি করে রেখেছি, তুলে ধরছি। আগামী দিনেও একই রকমভাবে আমরা 25 সালে সম্পূর্ণ এই নবগণিত বইটির সমাধান তুলে ধরব। তো সেই কারণে প্রত্যেক ভিউয়ার্স, সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের বলবো, আমাদের সাথে, আমাদের পাশে থেকে ভিডিওগুলিকে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সেই সঙ্গে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যা ইউটিউবে আর অন্য কোথাও পাবে না, তা কেবলমাত্র এই চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ সমাধান তুলে ধরা হচ্ছে। তো সেই কারণে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আজকের পর্বে আমরা শুরু করব প্রশ্নমালা 4 থেকে। তার আগে বেশ কয়েকটি আলোচনা প্রথমে আমরা সেরে নিই। দেখো, বিভাজ্য বিষয়টা, বিভাজ্য বলতে আমরা বুঝি কি, যাকে ভাঙা যায় বা ভাগ করা যায়। মানে দেখো, 7কে 4 দিয়ে ভাগ করা যায়, 7কে 4 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 4কে 7 দিয়ে ভাগ করা যায় না। কিন্তু বিভাজ্যতা হলো যেখানে নিঃশেষে কোনো ভাগশেষ থাকবে না। যেমন এই 18 সংখ্যাটাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, তাহলে এর 6 3 18, অর্থাৎ ভাগ করা যাচ্ছে এই সংখ্যা দুটোকে একে অপরে, অর্থাৎ 18কে 6 দিয়ে ভাগ করা যাচ্ছে, কিন্তু 18কে 5 দিয়ে ভাগ করা যাবে না, কারণ সেক্ষেত্রে ভাগশেষ থাকবে। তাই বিভাজ্য সংখ্যা বলতে যে সংখ্যাটা দিয়ে আমরা নিঃশেষে ভাগ করতে পারবো, অর্থাৎ সম্পূর্ণরূপে ভাগটি মিলে যাবে, সেটা হলো বিভাজ্য। এবার বিভাজ্যতার অঙ্কগুলোর মধ্যে আমরা কি করে বুঝবো বা কি দেখে বুঝতে পারবো যে এটা এত দ্বারা বিভাজ্য? তো সেটা বোঝার জন্য আমাদের কিছু সহজ নিয়ম রয়েছে, সেই নিয়মগুলোকে আমাদের মেনে চলতে হবে। নিয়মের মধ্যে দেখো, যেমন 2 দ্বারা বিভাজ্য, এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যার শেষে, অর্থাৎ যদি কোনো সংখ্যার শেষ অঙ্কটা 0 অথবা 2 অথবা 4 অথবা 6 অথবা 8 হয়ে থাকে, তাহলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। তাহলে সেটা দেখেই আমরা স্বাভাবিকভাবেই বলতে পারবো যে এটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে 2 দ্বারা বিভাজ্যের নিয়মটা হলো শেষে 2, 4, 6, 8 অথবা 0 থাকবে, এই অঙ্কগুলি থাকবে। এই অঙ্কগুলি যদি থাকে তাহলে বুঝতে হবে সেটা 2 দ্বারা বিভাজ্য। এখন একটা সংখ্যা বলা যাক, যেমন ধরো বলা হলো 52, এর শেষে রয়েছে 2, সেই কারণে এই অঙ্কটি হবে, সংখ্যাটি হবে কি না, এটি হবে 2 দ্বারা বিভাজ্য। ঠিক একই রকমভাবে ধরো রয়েছে 98, এই সংখ্যাটিও 2 দ্বারা বিভাজ্য, কারণ শেষে রয়েছে 8। তো আশা করি 2 দ্বারা বিভাজ্যটা বুঝতে পারলে। এবার দেখো 3 দ্বারা বিভাজ্য, এর নিয়ম বা দেখে বোঝার পদ্ধতি হলো যে অঙ্কগুলো থাকবে তাদের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, মানে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে বুঝতে হবে এটি 3 দ্বারা বিভাজ্য। ধরো রয়েছে 81, এখানে অঙ্কগুলো কি কি আছে না, 8 যোগ 1 সমান সমান 9, 9কে ভাগ করা যায় 3 দিয়ে, তাহলে এই 9কে ভাগ করা যায় যেহেতু 3 দিয়ে, তাহলে এই সংখ্যাটা অর্থাৎ 81 সংখ্যাটি হবে 3 দ্বারা বিভাজ্য। ধরো এখানে আছে 175, এখানে সাথে 12 আর এখানে 3, 15 হলো, অর্থাৎ 375। এই 375 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে, কারণ এদের যোগফল 3 যোগ 7 যোগ 5 সমান সমান 7 12 আর 3 হবে 15, 15কে 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে এই 375 সংখ্যাটিও কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে।
এবার 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্যের নিয়ম কি না, 4 দ্বারা বিভাজ্যের নিয়ম হলো যেসব সংখ্যার শেষ দুটো অঙ্ক শূন্য হবে, শেষ দুটো অঙ্ক শূন্য হবে অথবা শেষ দুটো অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হবে, সেটি হবে, সেই সম্পূর্ণ সংখ্যাটি হবে 4 দ্বারা বিভাজ্য। আমি আবার বলছি, কোনো একটা বড় সংখ্যা যার শেষ দুটো অঙ্ক শূন্য অথবা শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে বুঝতে হবে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য অর্থাৎ সম্পূর্ণ সংখ্যাটি। ধরো দেওয়া আছে 4600, 4600, এই সংখ্যাটাকে আমরা দেখার মাত্রই বলবো এটা 4 দ্বারা বিভাজ্য, কারণ এর শেষে দুটো শূন্য রয়েছে। আবার কোনো ক্ষেত্রে রয়েছে 84,924, এটা আছে। আমাদের এই শেষ অঙ্ক দুটো দেখতে হবে, শেষ দুটো অঙ্ক রয়েছে 24, যা 4 দ্বারা বিভাজ্য, তার মানে এই সম্পূর্ণ অঙ্কটা অর্থাৎ 84,924 সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। এবার 5 দ্বারা বিভাজ্যের নিয়ম। 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্যের নিয়ম কি না, 5 দ্বারা বিভাজ্যের নিয়ম হলো যদি দেখা যায় যে কোনো সংখ্যার শেষ অঙ্কটি 0 অথবা 5, 0 অথবা 5 রয়েছে কোনো সংখ্যার শেষে শেষ অঙ্কটি, তাহলে বুঝতে হবে সেটি 5 দ্বারা বিভাজ্য। যেমন ধরো দেওয়া রয়েছে 7,925, এটি 5 দ্বারা বিভাজ্য কারণ শেষে রয়েছে 5। আবার 9,335, এটি শেষেও রয়েছে 5, এটিও 5 দ্বারা বিভাজ্য। আবার যদি দেখা যায় 47,980, এর শেষে রয়েছে 0, তার মানে এই সংখ্যাটিও কিন্তু হবে 5 দ্বারা বিভাজ্য। তো এগুলো হলো 5 দ্বারা বিভাজ্যের নিয়ম। এবার 6 দ্বারা বিভাজ্যের নিয়ম। 6 দ্বারা বিভাজ্যের নিয়ম কি না, 6 দ্বারা বিভাজ্যের নিয়ম হলো যে সংখ্যাগুলোকে মূলত এই 2 এবং 3 দ্বারা বিভাজ্য, যে সমস্ত অঙ্ক 2 এবং 3 দ্বারা বিভাজ্য তারা 6 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্যের নিয়ম আমরা আগেই বলেছি, শেষে 2, 4, 6, 8 অথবা 0 থাকবে। আর 3 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে বলেছি অঙ্কগুলির যোগফল 3 দিয়ে ভাগ করা যাবে, তাহলে সেই সংখ্যাগুলো মূলত 6 দ্বারা বিভাজ্য হবে। যেমন এখানে 36 একটা সংখ্যা, এটি 6 দ্বারা বিভাজ্য, আবার 2 দ্বারাও বিভাজ্য কারণ শেষে 6 রয়েছে, আবার 6 আর 3 যোগ করলে 9 হয়, এটি 3 দ্বারা বিভাজ্য, তাই সম্পূর্ণ সংখ্যাটা হবে 6 দ্বারা বিভাজ্য। একই রকমভাবে যদি আমরা 100, এখানে 3 আর এটা করলাম আমরা 126, 6, 3, 9 যোগফল আর শেষে আছে আবার 6, তাহলে এটা 6 দ্বারা বিভাজ্য হবে। তো এগুলো হলো 6 দ্বারা বিভাজ্যের নিয়ম। এবার 7 দ্বারা বিভাজ্যের নিয়মটা আমরা পরবর্তীকালে বলছি। এখন 8 দ্বারা বিভাজ্যের নিয়ম। 8 দ্বারা বিভাজ্যের নিয়মটা কি হবে, 8 দ্বারা বিভাজ্যের নিয়ম হলো যেসব সংখ্যাগুলোর শেষ 3টে অঙ্ক 0 হবে অথবা শেষ 3টে অঙ্ক 8 দ্বারা বিভাজ্য হবে, সেই সংখ্যাকে বলবো আমরা কিনা 8 দ্বারা বিভাজ্য। যেমন এখানে আছে 1000 একটা সংখ্যা, এর শেষে 3টে 0 রয়েছে, সেই কারণে এটা 8 দ্বারা বিভাজ্য। আবার যদি দেখা যায় এখানে রয়েছে 108, এই সংখ্যাটা কিন্তু কি হবে না, না এই সংখ্যাটা আমাদের 8 দ্বারা বিভাজ্য হবে না, 8 থাকলেও শেষে 3টে অঙ্ক দিয়ে গঠিত, এক্ষেত্রে একে ভাগ করলে আমরা 8 দিয়ে মেলাতে পারবো না। তো সেক্ষেত্রে যদি এক্ষেত্রে এরকম থাকতো 8 দিয়ে এখানে এভাবে থাকতো, তার মানে এই শেষ 3টে সংখ্যা 8 দিয়ে বিভাজ্য হতো 80, কারণ এখানে বাঁ দিকে 0 রয়েছে যার মূল্য নেই, কিন্তু ডান দিকে 0টার মূল্য রয়েছে 80, অর্থাৎ এখানে 8, 10, 80 হতো, তার মানে এই 1080 সংখ্যাটা কিন্তু 8 দ্বারা বিভাজ্য। তো এরকমই 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্যের নিয়ম কি না, 9 দ্বারা বিভাজ্যের নিয়ম হলো যদি দেখা যায় যে কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, বা তাদের যেমন নিয়ম ঠিক একই রকমভাবে 9 দ্বারা বিভাজ্যের নিয়ম হলো যাদের অঙ্কগুলোর সমষ্টি বা যোগফল যদি 9 দিয়ে ভাগ করা যায়, তাহলে বুঝতে হবে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। আমরা 81 সংখ্যাটা লিখেছিলাম 3 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে, আবার লিখছি এই 81 সংখ্যা 8 আর 1 9 যোগ করলে হবে 9, অঙ্কগুলো যোগ, তো যোগ করলে যদি 9 হয় তাহলে 9কে 9 দিয়ে ভাগ করা যায়, তার মানে 81 সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। আবার এখানে যে সংখ্যাটা লিখেছিলাম 375, এই সংখ্যাটার যোগফল হলো 15, 3 দ্বারা বিভাজ্য কিন্তু 15 9 দ্বারা বিভাজ্য নয়, তো সেই কারণে 375 কিন্তু আমাদের 9 দ্বারা বিভাজ্য হবে না।
এবার তাহলে আমরা এখানে কি করতে পারতাম না, এখানে আমরা আরও একটা 3 যদি বসিয়ে নিই, অর্থাৎ এক্ষেত্রে 375 ছিল, তার পিঠে আরও একটা 3, অর্থাৎ 3753। এই সংখ্যা তিনটের মানে চারটের যোগফল হলো 18, 5 3 8 আর সাথে 15, 15 3 18, যা 9 দিয়ে বিভাজ্য হচ্ছে যোগফলটা। তার মানে এই সমগ্র সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে। এবার 10 দ্বারা বিভাজ্যের নিয়ম, 10 দ্বারা বিভাজ্যের নিয়ম হলো যা শেষ অঙ্কটি শূন্য থাকবে, সেটা 10 হতে পারে, 100 হতে পারে, 1000 হতে পারে, আবার 500 হতে পারে। এই সংখ্যাগুলো কিন্তু কি না 10 দ্বারা বিভাজ্য হবে। 50 হতে পারে, তার মানে শূন্য থাকলেই হবে। এবার 7, 11 বা 13 এই সংখ্যাগুলো কিভাবে বুঝবো যে এরা কি দিয়ে বিভাজ্য? এদেরকে বুঝতে হলে আমাদের কি করতে হবে না, আমাদের 3টে করে অঙ্কগুলো জোড় করে নিতে হবে। ধরো আমরা একটা এখানে এই বইয়েতে একটা উদাহরণ রয়েছে, সেই উদাহরণটা থেকেই আমরা টুকে নিচ্ছি, তারপর তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে রয়েছে দেখো 8 6 5 6 3 7 4 4 3 5 8। এই এত বড় একটা সংখ্যা আছে, এই সংখ্যাটাকে আমাদের দেখে বলতে হবে যে এটা 7 বা 11 বা 13 দ্বারা বিভাজ্য কিনা। তো কীভাবে বুঝবো? আমরা ডান দিক থেকে 3টে করে নিয়ে একটা জোড় তৈরি করব। এখানে জোড় তৈরি করছি, তাহলে দেখা গেল এই একটা জোড়, এই একটা জোড়, এই একটা জোড় আর এই একটা জোড়, অর্থাৎ মোট আমাদের 3 থেকে 9টা 10টা 11টা অঙ্ক আছে। তো এই 11টা অঙ্ক দিয়ে গঠিত একটা সংখ্যার এটা 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখতে হবে। তো তার জন্য সহজ পদ্ধতি হলো কি না, এটা হলো জোড় সংখ্যার বিজোড় সংখ্যাগুলো, অর্থাৎ আমরা যদি এখান থেকে এটা 1, এটা 2, এটা 3 আর এটা হলো আমাদের 4 নম্বর জোড়। এই জোটের 4টি জোট রয়েছে। তো এই প্রথম জোট, তৃতীয় জোট এরা বিজোড় সংখ্যায়, এদের যোগ করব। যোগ করলে কি হবে? তাহলে হবে 86 এবং যোগ হবে 744। এদের যোগ করলে পাচ্ছি 6 4 10, 8 4 12 আর 13, 7 আর 8, অর্থাৎ 830। আবার এখানে জোড় সংখ্যায় রয়েছে, অর্থাৎ 2-এর জোট 563 আর 4-এর জোট হলো 358। এদের যদি যোগ করি তাহলে হবে 8 3 11, 6 5 11 একে 12, 5 3 8 একে হবে 9, অর্থাৎ এটা হলো 981। জোড় সংখ্যার যে জোট তাদের জোট যোগ করলাম, আর এই বিজোড় সংখ্যার মানে জোটের তাদের যোগ করে পেয়েছি 830। এখন এই 921 থেকে 830 বিয়োগ করব, তাহলে পাবো 1 3 কয় দাও 12, 9 দাও 12, অর্থাৎ 91। এই 91 সংখ্যাটা কি 7 দিয়ে বিভাজ্য, 13 দিয়ে বিভাজ্য, কিন্তু 11 দিয়ে বিভাজ্য নয়। 7 13 91 হয় আর 13 7 91 হয়। তার মানে এই পুরো সংখ্যাটা 7 এবং 13 দিয়ে বিভাজ্য হবে, কিন্তু 11 দিয়ে বিভাজ্য হবে না। তাহলে 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্যের নিয়মের ক্ষেত্রে আমাদের 3টে করে জোড় করে নেব আমরা। সেই জোটের জোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা যোগ করব এবং বিজোড় সংখ্যার ঘরে থাকা সংখ্যাগুলির আমরা যোগ করব, তারপর তাদের বিয়োগফল। সেই বিয়োগফল যদি দেখা যায় যে 13 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটি 13 দ্বারা বিভাজ্য হবে মূল সংখ্যাটি, আর যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটি হবে 11 দ্বারা বিভাজ্য, আর যদি সেটি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে 7 দ্বারা বিভাজ্য। তো এই ছিল আমাদের আজকের পর্বের যে আলোচ্য যে বিষয়, তার মুখ্য যে বিভাজ্যতার যে প্রশ্নগুলো আসে বা তোমাদের বুঝে নিতে হয় দেখে, সেগুলো আমরা বুঝিয়ে দিলাম। এবার যে প্রশ্ন আসে সেটা হলো কি না কৃত্রিম সংখ্যা। মৌলিক সংখ্যা বলতে কাকে বুঝি না, মৌলিক সংখ্যা দেখো, মৌলিক সংখ্যা কোনগুলো বা কাকে বলে? যেসব সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেই সংখ্যাগুলোকে বলবো আমরা মৌলিক সংখ্যা। আমি আবার বলছি, যেসব সংখ্যাকে 1 এবং সেই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, সেগুলো হবে মৌলিক সংখ্যা। অর্থাৎ মৌলিক সংখ্যার ক্ষেত্রে উৎপাদক হবে কেবলমাত্র দুটি, উৎপাদক দুটি, 1 এবং সেই সংখ্যাটি নিজে, এর দুটি মাত্র উৎপাদক থাকবে। আর অন্যদিকে তাহলে মৌলিক সংখ্যাগুলো কোনগুলো? 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়, আবার যৌগিকও নয়। তাহলে যৌগিক কাকে বলে না, যেসব সংখ্যাকে বিশ্লেষণ করলে বা ভাঙলে বা উৎপাদক বিশ্লেষণ যদি করি আমরা, তার উৎপাদক সংখ্যা 2-এর বেশি হবে, সেগুলো হলো যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা তাহলে কোনগুলো না, যেমন হলো 2 3 5 7 11 13 17 19 23, এইরকম সংখ্যাগুলো হবে মৌলিক সংখ্যা। এবার কৃত্রিম সংখ্যা।
কৃত্রিম সংখ্যা হলো এক ভিন্ন যদি অন্য কোনো বিভাজ্য সংখ্যা থাকে, কোনো একটি সংখ্যা, সেই সংখ্যাটি হবে কৃত্রিম সংখ্যা। ধরো এখানে এই 12 একটি সংখ্যা, সেই সংখ্যার উৎপাদক কিন্তু এক ছাড়াও আরও আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 6 আছে, আবার 12 আছে। তাহলে এগুলো হলো এর উৎপাদক, এতগুলো উৎপাদক আছে। তাহলে এক ভিন্ন যদি অন্য কোনো উৎপাদক থাকে তখন তাকে বলবো আমরা কি না কৃত্রিম সংখ্যা। তো আজকের পর্বের যে প্রশ্নগুলো রয়েছে আমাদের প্রশ্নমালা 4-এর, সেই প্রশ্নগুলির এবার সমাধান করব এই অংশটাকে মুছে নিয়ে, অর্থাৎ পরিষ্কার করে নিয়ে বোর্ডটিকে আমরা আমাদের পরবর্তী প্রশ্নগুলির সমাধান তুলে ধরবো। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আমাদের আজকের পর্বের যে 5টি প্রশ্ন, সেই 5টি প্রশ্ন তোমরা এখানে দেখতে পাবে, সেই 5টি প্রশ্নের সমাধান আমরা এখনই তুলে ধরবো। তো সেই কারণে বলবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সেই সঙ্গে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমতর ভিডিও আর অন্য কোনো চ্যানেলের মাধ্যমে তোমরা পাবে না, যেখানে এই কেশবচন্দ্র নাগের বিভিন্ন যে বইগুলি রয়েছে, অর্থাৎ গণিতের সমস্যার সমাধান একমাত্র এই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমেই তুলে ধরা হচ্ছে। তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। চলো প্রশ্নমালা 4-এর প্রথম অঙ্ক, 1-এর দাগের প্রশ্ন। 1-এর দাগের প্রশ্নে বলা রয়েছে নিচের প্রশ্নগুলি মৌলিক বা কৃত্রিম তা নির্ণয় করো। তো নির্ণয় করার ক্ষেত্রে আমরা আমাদের 1 থেকে 13 পর্যন্ত তোমাদের কিভাবে নির্ণয় করতে হয়, সংখ্যাগুলো দেখে কিভাবে বুঝতে হয়, তা একটু আগেই প্রকাশ করেছি বা বুঝিয়ে দিয়েছি। এবার আমরা তা যাচাই করে নেব কীভাবে। দেখো এখানে রয়েছে 102। 102 সংখ্যাটা মৌলিক নাকি কৃত্রিম? দেখো 2 সংখ্যাটা রয়েছে শেষে, তার মানে 1 ছাড়াও কিন্তু এই সংখ্যাগুলো অর্থাৎ 102কে ভাগ করা যাবে। আবার 1 আর 2 যোগ করলে হয় 3, তার মানে 3 দ্বারাও বিভাজ্য, অর্থাৎ এই সংখ্যাটা 2 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য, তার মানে এটা হবে কৃত্রিম সংখ্যা, কৃত্রিম। এবার রয়েছে 192। 192 সংখ্যাটিও শেষে রয়েছে 2, আবার 1 আর 9 10, 10 আর 2 12, এটি 3 দ্বারাও বিভাজ্য, তাহলে এটিও হবে কৃত্রিম সংখ্যা। এবার দেখো 431। 431 এর ক্ষেত্রে শেষে রয়েছে 1। এমন আমরা কোনো নিয়ম বলিনি যেখানে 1 থাকলে কোনো কিছু সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমাদের আগিয়ে যেতে হবে। 3-এর নিয়ম দেখে নেব। 4 আর 3 7 আর 1 8, যোগফল হলো 8, এটা 3 দ্বারাও বিভাজ্য নয়। 4 দ্বারা বিভাজ্যের যে নিয়ম বলেছিলাম, সেক্ষেত্রে দুটো শূন্য থাকতে হবে, অথবা শেষ দুটো অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হতে হবে, তাও হচ্ছে না, তাই 4 দ্বারা বিভাজ্য নয়। 5 দ্বারাও নয়, কারণ শেষে 5 বা 0 নেই। 6 দ্বারা তো হবে না, কারণ 2 এবং 3 দ্বারা যেহেতু বিভাজ্য নয়। তাহলে 7 দ্বারা যেতে পারি। 7 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে আমরা 3টে করে জোর করতে বলেছিলাম, এখানে 3টি অঙ্ক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের ভাগ করে নিতে হবে। 7 6 42, 1 থাকে, 11 হলো, 7 1 কে 7, বাকি থাকছে 4, ভাগ শেষ থেকে যাচ্ছে, তাহলে যাবে না। এখানে এই সংখ্যাগুলো দিয়ে যাচ্ছে না, আমরা দিয়ে দিলাম 11 যাচ্ছে। 11 যদি দেখি 3 11 33, থাকছে কত 10, 101, 9 11 99, যাবে না 11 দিয়ে, 13 দিয়েও যাবে না, 17 দিয়েও যাবে না, তার মানে এটা হবে মৌলিক সংখ্যা, এটা হবে আমাদের মৌলিক সংখ্যা। এবার দেখো পরের প্রশ্ন দেওয়া রয়েছে 673। 673 এক্ষেত্রেও 2 দিয়ে যাবে না, 7 3 10 6 16, 3 দিয়েও যাবে না, 4 দিয়েও যাচ্ছে না, 5 দিয়েও যাবে না, 6 দিয়েও যাবে না, 7 দিয়ে দেখে নেব। 7 9 63, থাকছে কত 4 43, 7 দিয়ে যাচ্ছে না। 11 দিয়ে দেখবো এবার, 6 11 66, 11 দিয়ে যাচ্ছে না। 13 দিয়ে দেখতে পারি, 13 5 65, 23 হলো, যাচ্ছে না, ভাগ শেষ থেকে যাচ্ছে, তাই এটিও হবে মৌলিক সংখ্যা। এবার রয়েছে 341। 341 এখানে 2 দিয়ে যাচ্ছে না, 4 5 5 3 8, 3 দিয়েও যাচ্ছে না, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে দেখবো। 7 4 28, 28 29 30 31 32 33 34, অর্থাৎ 61, 7 দিয়ে যাচ্ছে না। 11 দিয়ে গেলে 11 3 33, 11 কে 11, তার মানে এটা 11 দ্বারা বিভাজ্য হচ্ছে, অর্থাৎ এটাও কিন্তু হবে কি সংখ্যা? কৃত্রিম সংখ্যা। এবার রয়েছে 672। 672 সংখ্যাটা শেষে 2 আছে, তাহলে এটি হবে কৃত্রিম সংখ্যা। এবার রয়েছে 719, আমরা লিখছি এখানে 719। দেখো 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে দেখবো, 9 কে 10, 10 আর 17, 3 দিয়ে যাচ্ছে না, 4 দিয়েও যাবে না, 5 দিয়েও যাবে না, 6 দিয়েও যাচ্ছে না, 7 দিয়ে দেখবো। 7 1 7, তাহলে 19 আছে, যাবে না 7 দিয়ে। 11 দিয়ে দেখবো, 11 6 66,
5 যাচ্ছে না এটা। এবার 13 দিয়ে 13 5 65, 6 69, এখানে 3 3 39, 4 3 52, 5 3 65 যাচ্ছে না। এবার 17 দিয়ে দেখতে পারি, 17 দিয়েও কিন্তু এটা যাচ্ছে না। তার মানে এটা হবে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। এবার আমরা চলে যাব কত না 854, 854 সংখ্যাটা দেখব। শেষে 4 আছে, তার মানে এটা হবে কৃত্রিম সংখ্যা, কৃত্রিম সংখ্যা। এবার রয়েছে 1211, 1211 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা দেখব। 1 আর 2, 2 4 আর 5, 3 দ্বারা হবে না, 4 দ্বারাও যাবে না, 5 দ্বারা যাবে না, 6 দ্বারা যাবে না, 7 দ্বারা দেখব। 7 1 7, 5 থাকে 51, 7 7 49, 50 51, 7 3 21, অর্থাৎ 7 দ্বারা বিভাজ্য হচ্ছে, মানে এটা কৃত্রিম, এটা হবে কৃত্রিম সংখ্যা। এবার হলো 1499, 1499 এই সংখ্যাটার ক্ষেত্রে কি না, এক্ষেত্রে দেখা যাচ্ছে 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে দেখার জন্য কী করবো, 9 9 18, 18 আছে 22, 22 আর 23, 3 দিয়ে যাচ্ছে না, 4 দিয়েও যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে দেখবো, 7 দুগুণে 14, 99 আছে, এটা 7 দিয়ে যাবে না। 11 দিয়ে দেখবো, 11 3 11 1 11, 3 থাকছে 39, 11 3 33, 11 3 হবে 33, 33 আর দিকে 6 তো যাচ্ছে না। 13 দিয়ে দেখতে পারি, 13 1 13, 13 1 13, 1 19 হলো, 13 1 13, 6 69, এটাও যাচ্ছে না। তার মানে এটিও হবে মৌলিক সংখ্যা। আমরা 13 পর্যন্ত দেখছি, আরও সংখ্যা কিছু থাকতে পারে, তো আমরা 13 পর্যন্ত যতটা তোমাদের বুঝিয়েছি তার মধ্যেই থাকবার চেষ্টা করেছি। এবার দেখো রয়েছে 2573, 2573 এক্ষেত্রে 7 3 10, 5 15, 16 17, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে দেখবো, 7 3 21, 4 47 হলো, 7 6 42, 5 53 হলো, 7 দিয়ে যাচ্ছে না। এবার 11 দিয়ে দেখতে পারি, 11 দুগুণে 22, 3 37 হলো, 11 3 33, 34 35 36 37 43 যাচ্ছে না। 13 দিয়ে দেখবো, 13 1 13, মানে 12 থাকছে, 127, 7 91, 8 4, 9 13, 117, 10 103 যাচ্ছে না এটাও, তাহলে এটাও মৌলিক সংখ্যা করব। এবার রয়েছে 8600, এই 86,973। এক্ষেত্রে আমরা দেখব কি না, এক্ষেত্রে এদের দুজনের মধ্যে এটা 3টা অঙ্ক যদি করে নিই, তাহলে 7 3 10, 9 19, 19 আর 6 25, 25 আর 8 25 আর 8 33, অর্থাৎ 3 দ্বারা বিভাজ্যটা, তার মানে এটা হবে কৃত্রিম সংখ্যা, কৃত্রিম। তো এই ছিল আমাদের প্রথম পর্বের 1-এর দাগের যে প্রশ্নগুলো। মূলত আমরা এই পর্বের শুরুতেই তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম যে বিভাজ্যতার যে নিয়ম 1 থেকে 13 পর্যন্ত, মূলত আরও বেশ কিছু মৌলিক সংখ্যা রয়েছে, 17 23 বা আরও যে সমস্ত সংখ্যাগুলো, সেই অঙ্কগুলো কিন্তু আমরা যাচাই করলাম না, কারণ এত বড় সংখ্যাগুলো আমরা দেখলাম না। তার মধ্য থেকে এই সংখ্যাগুলো পেলাম। যদি কোনো কিছু ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমরা অবশ্যই সেটা তোমাদের তুলে ধরবো। তো চলো এবার আমরা চলে যাব 2-এর দাগের প্রশ্নের সমাধানে। 2-এর দাগের প্রশ্ন, 2-এর দাগের প্রশ্নে বলেছে নিম্নের সংখ্যাগুলি পরস্পর মৌলিক কিনা নির্ণয় করো। মৌলিক কিনা আমাদের সেটা যাচাই করতে হবে বা নির্ণয় করতে হবে। তো পরস্পর মৌলিক কিভাবে নির্ণয় করে না, দুটো সংখ্যার যদি গসাগু 1 হয় তাহলে বুঝতে হবে সংখ্যা দুটি পরস্পর মৌলিক। তো এক্ষেত্রে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে প্রত্যেকের আমরা গসাগু করব। তাহলে এখানে 21 দিয়ে ভাগ দেব 143কে, ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করছি। তাহলে কবার যাচ্ছে না, 7 বার গেলে 7 1 7, 7 দুগুণে 14 বেশি হয়ে যাচ্ছে, তাই 6 বার চালালাম। 6 1 6, 6 দুগুণে 12, 6 কয় দাও 13, 7 দাও 13, 3 কয় দাও 4, 1 দাও 4, এখন 17, 17কে ভাগ দেবো। এবার 17 দিয়ে ভাগ করবো 21কে, 17 1 17, 7 কয় দাও 11, 4 দাও 11, 4 দিয়ে ভাগ করবো এবার 17কে, 4 4 16, 1 দিয়ে ভাগ করছি 4কে, 4 1 4, মিলে গেল। তার মানে গসাগু হলো এক্ষেত্রে আমাদের 1। তার মানে এখানে লিখতে পারি আমরা এই 21 ও 143 পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক সংখ্যা, এটা পরস্পর মৌলিক সংখ্যা। এবার দেখো তার পরের প্রশ্ন, সেখানে রয়েছে 44 এবং 56। 44 দিয়ে 56টাকে ভাগ করবো। 44 1 44, 4 কয় দাও 6, 2 দাও 6, 4 কয় দাও 5, 1 দাও 5, 12 দিয়ে ভাগ করবো এবার 44কে, 12 3 হবে 36, 6 কয় দাও 14, 8 দাও 14, 8 দিয়ে ভাগ করবো 12কে, 8 1 8, 4 হলো, 4 দিয়ে ভাগ করবো 8কে, 4 দুগুণে 8, মিলে গেল। অর্থাৎ এক্ষেত্রে গসাগু হলো 4। তার মানে এই 44 ও 56 পরস্পর
মৌলিক সংখ্যা নয়, এরা মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যা হলে আমরা বলেছি কি না তাদের গসাগু হতো এখানে 1, কিন্তু এখানে গসাগু এসেছে 4। এবার দেখো রয়েছে 117 এবং 152, তাহলে 117 দিয়ে ভাগ করছি আমরা 152কে, একবার গেল 117, 7 কয় দাও 12, 5 দাও 12, 2 কয় দাও 5, 3 দাও 5, 35 দিয়ে ভাগ করবো এবার 117কে, 3 বার চালাচ্ছি, 3 5 15, 3 থেকে 9 আর 1 10, 105, বিয়োগ করলে 5 কয় দাও 7, 2 দাও 7, 12। এবার 35কে ভাগ করছি 12 দিয়ে, তাহলে 12 দুগুণে হবে 24, 4 কয় দাও 5, 1 দাও 5, 2 কয় দাও 3, 1 দাও 3, 11। এবার 12কে ভাগ করছি 11 দিয়ে, 11 1কে 11, 1 ভাগ শেষ থাকছে, মানে 1 দিয়ে ভাগ করলে মিলবে, অর্থাৎ 117 ও 152 পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা হবে। তো আমাদের এই বোর্ডেতে যতগুলো ধরলো আমরা মূলত প্রথম যে 4টি রয়েছে তার সমাধান করলাম, বাকি যে দুটো রয়েছে আরও একটা আছে, দুটো আছে, তারও সমাধান করব এই অংশটাকে মুছে নিয়ে। তো সম্পূর্ণটাকে দেখতে থাকো। বাকি যে প্রশ্নগুলো সেখানে রয়েছে 228 ও 324, এরা পরস্পর মৌলিক কিনা দেখব। তাহলে 228 দিয়ে ভাগ করব আমরা 324কে, একবার যাবে 228, 8 কয় দাও 14, 6 দাও 14, 2 কে 3 কয় দাও 12, 9 দাও 12। এখন 96 দিয়ে ভাগ করব 228কে, তাহলে 9 দুগুণে 18, 9 3 27 হলে বেশি হয়ে যাবে, দুবার গেল, 2 6 12, 2 9 18 আর 1 19, 2 কয় দাও 8, 6 দাও 8, 9 কয় দাও 12, 3 দাও 12। এবার 36 দিয়ে ভাগ করবো 96কে, 3 বার গেলে বেশি হয়ে যাচ্ছে, তাই দুবার গেল 72, বিয়োগ করলে হবে 2 কয় দাও 6, 4 দাও 6, 7 কয় দাও 9, 2 দাও 9, 24। এবার 24 দিয়ে ভাগ করবো 36কে, 24 1কে 24, বিয়োগ দিলে 12 পাচ্ছি, 12 দিয়ে ভাগ করবো 24কে, 12 দিয়ে 24, তাহলে এটা মিলে গেল। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি কি না এই 228 এবং 324, 228 ও 324 সংখ্যা দুটি পরস্পর মৌলিক নয়। এই কারণ এদের ভাগ করে যেটা মিলল অর্থাৎ গসাগু পেলাম সেটা হলো 12। তাই 12 যদি গসাগু হয় এক্ষেত্রে কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা নয়, একমাত্র 1 হতে হবে গসাগু, তবেই তারা পরস্পর মৌলিক হবে। এবার দেখো এখানে পরীক্ষা করার জন্য আরও একটি প্রশ্ন রয়েছে, 171 এবং 361। 171 দিয়ে তাহলে ভাগ করবো 361কে, কবার যাবে 17 দুগুণে 34, দুবার চালাচ্ছি, 2 1 2, 2 17 34, তাহলে 2 কয় দাও 11, 9 দাও 11, 4 কে 5 কয় দাও 6, 1 দাও 6, 19 দিয়ে ভাগ করবো 171কে, কবার যাচ্ছে 9 9 81, 9 1 9 8 17, 9 বার গেল, তাহলে মিলে যাচ্ছে। অর্থাৎ 171 ও 361 সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা নয়, এক্ষেত্রেও এরা পরস্পর মৌলিক সংখ্যা হবে না। তো এই গেল আমাদের 2 এর দাগের যে 5টি উদাহরণ ছিল বা 5টি প্রশ্ন ছিল তার সমাধান। এবার 3 এর দাগে যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান করব এই অংশটাকে মুছে নিয়ে। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করো। আর কোনো প্রশ্ন থাকলে বা বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। তো চলো পরের অংশে। কি রয়েছে এখানে বলেছে নিচের তারকা চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাগুলি 3 দ্বারা বিভাজ্য হবে। তো দেখো প্রথম সংখ্যাতে রয়েছে 2, এখানে আছে তারকা চিহ্ন, তারপরে রয়েছে 6, অর্থাৎ এই তারকা চিহ্নে কোন কোন সংখ্যা বসাতে পারি যার কারণে এটা 3 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা 3 দ্বারা বিভাজ্যের নিয়মে কি বলেছিলাম যে অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। এক্ষেত্রে 2 যোগ 6 সমান সমান হলো কত না 8 হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা এই তারকা চিহ্নটাতে 1 ধরি তাহলে একে 1 যোগ করলে হবে 9, আবার 8-এর সঙ্গে আর কি যোগ করতে পারি 4 যোগ করলে হবে 12, 8-এর সঙ্গে আমরা এখানে 8 পাচ্ছিলাম তার সঙ্গে 1 যোগ করছি তাহলে হলো 9, 3 দ্বারা বিভাজ্য। 8-এর সঙ্গে 4 যোগ করলে হবে 12, এটিও 3 দ্বারা বিভাজ্য। 8-এর সঙ্গে যদি আমরা 7 যোগ করি তাহলে হবে 15, এটিও 3 দ্বারা বিভাজ্য। তার মানে এই লুপ্ত অঙ্কটা হবে, এখানে যে লুপ্ত অঙ্কটি
সেগুলি কী কী হতে পারে না, সেটা হতে পারে 1, হতে পারে 4, হতে পারে 7, এই অঙ্কগুলো বসতে পারে। অর্থাৎ এই যে তারকা চিহ্ন সেখানে 1ও বসতে পারে, 4ও বসতে পারে, 7ও বসতে পারে, যে কারণে সংখ্যাটা যেটা তৈরি হবে তা 3 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো পরের প্রশ্ন, এখানে রয়েছে 7, 4, এবার রয়েছে তারকা চিহ্ন। এখানে এই 7 যোগ 4 সমান সমান হলো 11। এবার 3 দ্বারা বিভাজ্য হতে গেলে কী কী হতে হবে, 3, 4, 12, অর্থাৎ 1 যদি হয়ে যায় আরও যোগ হয়ে যেত, তার মানে এই তারকা চিহ্নটা যদি 1 হয় তাহলে হবে 12, যা 3 দ্বারা বিভাজ্য। আবার 11-র সঙ্গে যদি যোগ হয় 4, তাহলে 11 আর 4 হবে 15, এটিও 3 দ্বারা বিভাজ্য। আবার 11-র সঙ্গে যোগ হতে পারে 7, সমান সমান হবে 18, এটিও কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তো এই সংখ্যাগুলো অর্থাৎ 1, 4 এবং 7, তার মানে এই তারকার চিহ্নের ঘরে আমরা 1 অথবা 4 অথবা 7 বসাতে পারি, যে কারণে সংখ্যাটা কিন্তু যেটা তৈরি হবে তা 3 দ্বারা বিভাজ্য হবে। আবার দেখো পরের প্রশ্ন রয়েছে এরকম 8200, এবার তারকা চিহ্ন আছে, তারপরে রয়েছে 3। এক্ষেত্রে এই 8 যোগ 2 যোগ 3 সমান সমান 3, 2, 5, 8, 5, 13 হচ্ছে যোগফল। এবার এই তারকা চিহ্নে কী কী বসানো যেতে পারে, 13 আর 2 যোগ করলে হবে 15, অর্থাৎ সংখ্যাটা হবে তখন 3 দ্বারা বিভাজ্য। অথবা এই 13 যোগ 5 সমান সমান হবে 18, সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। আবার হতে পারে 13 যোগ 8 সমান সমান 21, সেটিও কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তার মানে 2 অথবা 5 অথবা 8 বসতে পারে। এই তারকা চিহ্নের স্থলে বসতে পারে কি কি না, এখানে বসতে পারে আমাদের, এখানে আমরা বসাতে পারি কি কি 2, 5 এবং 8, 2 অথবা 5 অথবা 8 যাই বসাই না কেন তাই হয়ে যাবে, তখনই সেই সংখ্যাটা হয়ে যাবে 3 দ্বারা বিভাজ্য। এবার দেখো এই 3-এর দাগের শেষ যে প্রশ্ন, সেখানে বলা রয়েছে 73,900, এখানে আছে 6, তারপরে রয়েছে তারকা চিহ্ন। অর্থাৎ এই তারকা চিহ্নের স্থলে কি বসবে সেটা আমাদের খুঁজে বার করতে হবে। তাহলে এখানেও 7 যোগ 3 যোগ 9 যোগ 6, তাহলে 9, 6, 15, 15 আর 7 হলো 22, 22 আর 3 হবে 25। এখন 25 পাচ্ছি। এবার এই 25-এর সঙ্গে আমরা কত যোগ করব, যে কারণে 3 দিয়ে বিভাজ্য হবে। 25-এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে হবে 27, যা 3 দ্বারা বিভাজ্য। আবার 25-এর সঙ্গে যদি আমরা 5 যোগ করি, মানে 3 করে তফাৎ, তাহলে 25 আর 5 হবে 30, সেটিও হবে 3 দ্বারা বিভাজ্য। আবার 25-এর সঙ্গে যদি 5-এর থেকে 3 বাড়িয়ে নিই তাহলে হবে 8, তাহলে হবে 33, এটিও হবে 3 দ্বারা বিভাজ্য। তার মানে এই লুপ্ত বা এই তারকা চিহ্নের স্থলে বসতে পারে 2, 5 অথবা 8। এই অঙ্কগুলো বসালে অঙ্কটা যে সংখ্যা তৈরি করবে সেই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে। তো এইভাবে আমরা 3 দ্বারা বিভাজ্য কিভাবে হবে, অর্থাৎ যে তারকা চিহ্নটি রয়েছে তার স্থলে কি বসতে পারে তা আমরা নির্ণয় করতে পারি। তো চলো এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের যে বাকি প্রশ্নগুলো রয়েছে 4 এবং 5-এর দাগের তার সমাধানে। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, আর অবশ্যই ধৈর্য ধরে দেখে তোমাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরো। এখানে কি বলছে দেখো, বলছে 9782 মাঝে 8 এবং 2-এর মাঝে রয়েছে তারকা চিহ্ন, এবং 1786 মাঝে রয়েছে, অর্থাৎ 7 এবং 8-এর মাঝে রয়েছে একটি তারকা চিহ্ন। এই সংখ্যা দুটির লুপ্ত অঙ্ক কি হলে 9 দ্বারা সংখ্যা দুটি বিভাজ্য হবে। তো প্রথমে আমাদের জানতে হবে তাহলে 9 দ্বারা বিভাজ্যের নিয়মটা কি। আমরা পর্বের শুরুতেই তোমাদের জানিয়েছি যে 9 দ্বারা বিভাজ্যের নিয়ম হলো, যদি সংখ্যাগুলোর যে অঙ্ক তাদের যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলেই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে আছে এই 9782, মানে এখানে 8-এর এবং 2-এর মাঝে রয়েছে তারকা চিহ্ন, এই তারকা চিহ্নটা আছে। এবার আমরা এই অঙ্কগুলো যোগ করব, 9 যোগ 7 যোগ 8 যোগ 2 সমান সমান 8, 2, 10, 10, 7, 17, 17 আর 9 হবে 26, এদের যোগফল হলো 26। 26 সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য নয়, হবে না। তো একে 9 দ্বারা বিভাজ্য হতে গেলে কত হতে হতো না, 9-এর গুণিতক থাকতে হতো এখানে, কিন্তু তা নেই। তাহলে সেই সংখ্যাটার সঙ্গে যদি 1 যোগ হতো, অর্থাৎ এই তারকা স্থলে যদি 1 হয় তাহলে সেটা হয়ে যাবে 27। তো 27 হলে সেই সংখ্যাটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য হতো। অথবা কি হতে পারে না, 1 যোগ করলাম, এবার আর কি যোগ করতে পারি, 2 যোগ করলে 28 হতো, 9 দ্বারা বিভাজ্য হতো না। 3 যোগ করলে 29 হতো, সেটিও 3 দ্বারা বিভাজ্য হতো না। 4 যদি যোগ করতাম তাহলে 30 হতো, তাও 9 দ্বারা বিভাজ্য হতো না।
5 যোগ করলে 31 হতো, তাও হতো না, অর্থাৎ 36 হতে হবে। তার মানে 26-এর কাছাকাছি যে 9-এর গুণিতক সংখ্যাগুলো রয়েছে তাকে খোঁজ করব। তাহলে 27 হলো 9-এর কাছাকাছি, মানে এই 26-এর কাছাকাছি একটি গুণিতক, সেটি হলো 9-এর গুণিতক 27। আর আছে কি তার চেয়ে আরও বড়, সেটা হলো 36। তো 36 যদি করতে হয় তার মানে 10 যোগ করতে হবে। এখানে 10 হলো 2 অঙ্কের সংখ্যা, যা বসানো যাবে না, 1 অঙ্কের সংখ্যা বসবে। তাহলে এখানে এই 1 বসবে। তাহলে প্রশ্নে চাওয়া হয়েছিল কি না, সংখ্যা দুটি লুপ্ত অঙ্ক কি হলে 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে লিখব এই 9, 7, 8 তারকা চিহ্ন 2। এখানে এই তারকা চিহ্নের স্থলে 1 বসলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। 9 দ্বারা বিভাজ্য হবে, 9 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো পরের যে প্রশ্নটা ছিল ওখানে কি ছিল না, 1786, 1786, তার আগে মাঝে রয়েছে কি না, এখানে আছে তারকা চিহ্ন, এবার রয়েছে 86। আমরা 1 যোগ 7 যোগ 8 যোগ 6 সমান সমান কত পাবো, 8 6 14, 14 আর 7 21, 21 আর 22। এবার 22-এর কাছাকাছি আমাদের 9-এর গুণিতকগুলি খোঁজ করতে হবে। তাহলে 22-এর কাছাকাছি গুণিতক হলো 27, 9-এর গুণিতক, আর হলো 36। 9 3 27, 9 4 36। তাহলে এই 22-এর সঙ্গে যদি আমরা 5 যোগ করি তবেই পাবো আমরা 27। আর 22-এর সঙ্গে আমরা যদি 14 যোগ করতাম তাহলে হতো 36, কিন্তু 14 সংখ্যাটা বসবে না এই কারণে, কারণ এই তারকা চিহ্ন একটি রয়েছে, তার মানে 1 অঙ্কের সংখ্যা একটি বসবে, 1 অঙ্ক বসবে, একটি অঙ্ক। তাহলে এখানে 5 বসবে। তাহলে লিখব কি, অতএব 1 7 এই তারকা চিহ্ন দিলাম, 8 6 এখানে এই তারকা চিহ্ন স্থলে 5 বসলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে, বিভাজ্য হবে। তো এই হলো 4-এর দাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের শেষ যে প্রশ্ন, সেই প্রশ্নের সমাধানে। ভিডিওটা সামান্য বড় হলো, আমরা চেষ্টা করব দ্বিতীয় পর্বেও এই অংশটাকেই জুড়ে দিতে, যাতে করে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা পেতে সুবিধা হয়। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং এরকমভাবেই তোমরা এই 5-এর দাগের অর্থাৎ শেষ অঙ্কটিও দেখে নাও। 5-এর দাগের অর্থাৎ এই পর্বের শেষ প্রশ্ন। এখানে বলছে দুটি লুপ্ত অঙ্ক কি হলে 7000, মানে 7, এখানে 7 8 তারকা চিহ্ন, এবার 2 রয়েছে, এবং 6 7 8 3 তারকা চিহ্ন সংখ্যা দুটি 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কোন সংখ্যা বসবে আর কি, লুপ্ত অঙ্কগুলো কি আমাদের তার খোঁজ করতে হবে। তো এখানে আছে 7 8, এবার লুপ্ত অঙ্ক, তারপর রয়েছে 2। দেখো আমরা বিভাজ্যতার যে নিয়ম, সেই নিয়মে 7 11 এবং 13 একটা নিয়ম বলেছি, যেখানে একটা লম্বা সংখ্যা 11 সংখ্যা দিয়ে তোমাদের বুঝিয়েছিলাম। কিন্তু এখানে তার মানে 4টি অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, সেখানে আমরা সেই নিয়মটা এখানে খাটাবো না। তো আমরা এখানে কোন নিয়ম প্রয়োগ করব, আমরা দেখব এই অঙ্কগুলোর মধ্যে জোড় এবং বিজোড় স্থানে যারা রয়েছে তাদের অন্তরফল 11 দ্বারা বিভাজ্য কিনা। যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে মূল সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। এখানে বলে দেওয়া আছে 11 দ্বারা বিভাজ্য, তার মানে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা অর্থাৎ জোড় এবং বিজোড় সংখ্যার অন্তরফলে 0 অথবা 11 হবে। তাহলে দেখো এখানে জোড় স্থলে রয়েছে 8 এবং 2, আর বিজোড় স্থলে রয়েছে 7 এবং এর রেখাঙ্কিত অংশটি। তাহলে 8 আর 2 হবে এটা 10, আর এই এখানে হবে 7 যোগ এই স্টার চিহ্নটা অর্থাৎ তারকা চিহ্ন। তার মানে এই দুটোর যোগফল এর সমান হতে হবে। তাহলে সমান যদি হতে হয় তাহলে 7 আর এটা আছে, তার মানে আমরা কি করতে পারি না, এই তারকা চিহ্নের স্থলে বসবে কি, সমান সমান হবে 10 বিয়োগ 7 সমান সমান 3। তার মানে এই তারকা চিহ্নের স্থলে যদি 3 থাকে তাহলেই কিন্তু সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি করলাম, এই জোড় অঙ্কগুলো অর্থাৎ এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে 2 এ 4 এ আর 1 এ 3 এ, 1 এ 3 এ যোগ করে পেয়েছি 7 প্লাস স্টার, আর 2 এ 4 এ যোগ করে পেয়েছি এখানে 10। তো অর্থাৎ 2 এর ঘরে এবং 4 এর ঘরে যে সংখ্যা দুটো রয়েছে তাদের যোগফল হলো 10। তো তার থেকে সংখ্যাটা হলো 3। তাহলে এখানে বসবে কত না, 3 বসবে, 3 বসবে, 3 বসলে 11 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো শেষ প্রশ্নটিতে কি রয়েছে, 6 7 8
3 এবং স্টার আছে। এবারে ঠিক একই রকমভাবে আমরা প্রয়োগ করব জোড় এবং বিজোড় স্থলে। তাহলে 1-এর চেয়ে যাব 3 এবং 3-এর থেকে যাব আমরা 5-এ। তাহলে এই 1, 3 এবং 5 এদের যোগফল কত হচ্ছে? 6, 8, 14। এটা হবে 14, এখানে যোগ, এটা হলো স্টার, 14 যোগ স্টার। আর এই জোড় স্থলে 2 এবং 4তম স্থানে রয়েছে 7 আর 3-এ 10, অর্থাৎ এদের যোগফল 10 আর এদের তিনজনের যোগফল হলো 14 যোগ স্টার। তাহলে স্টার সমান সমান কী হবে? এই 14 থেকে আমরা 10 বিয়োগ করব, সমান সমান হবে 4। তাহলে 4 বসবে, 4 বসবে। তাহলে যদি এখানে 4 বসতো এই স্থলে, তাহলে সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হতো। আর এই স্টারে যদি বসাতাম আমরা 3, তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য হতো। তো এই হলো আমাদের এই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের সমাধান এবং সেই সাথে বিভাজ্যতা অর্থাৎ মৌলিক এবং কৃত্রিম সংখ্যা নির্ণয়ের যে প্রাথমিক ধারণা তা আমরা তুলে ধরলাম। আগামী পর্বে বাকি যে প্রশ্নগুলি রয়েছে তার সমাধানের পাশাপাশি আমরা এই পর্বের সম্পূর্ণ যে সমাধান অর্থাৎ প্রশ্নমালাটি তাও কিন্তু জুড়ে দেবো, যাতে করে সম্পূর্ণ ভিডিওটা একসাথে পেতে তোমাদের সুবিধা হয়। অর্থাৎ 2 নম্বর ভিডিও আমরা সাথেই 1 নম্বরটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই যারা দীর্ঘ সময় ধরে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এটাই হলো একমাত্র চ্যানেল যেখানে আমরা এই কেশবচন্দ্র নাগের নবগণিতের যে সমস্ত বইগুলি রয়েছে আমরা তার সমাধান আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি। তো আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।